চড়ুই পাখি, তোমার মামাকে আমি একটু মাম্মাম দেখি। 5 বছরের বাচ্চা ছেলেটার হঠাৎ এহেন আবদার মিশ্রিত প্রশ্নে হতবিহ্বল মৌটুসি স্তব্ধ হয়ে কতক্ষণ চেয়ে রইল ওই আদুরে মুখটার দিকে। একটা বাচ্চা ছেলের মুখে এমন আবদার শুনে প্রথমেই যেই বিষয়টা মাথায় আসার কথা সেটাই মৌটুসি আন্দাজকে প্রভাবিত করলো। তবুও নিশ্চিত হওয়ার জন্য মৌটুসি ছেলেটির সামনে হাঁটু গেড়ে বসলো। আলতো করে ওর নরম গাল দুটো দু হাতের আজলায় তুলে নিয়ে আতুরে গলায় জিজ্ঞেস করলো, আমাকে আম্মা ডাকলে তোমার মাম্মা রাগ করবে তো বীর? রাগ করবে না, আমার তো মাম্মাম নেই। ইস, কি করুণ সেই বাক্য! এমন আদুরে কণ্ঠে এই নিষ্ঠুর বাক্য শোভা পায়। মৌটুসির মাতৃমনটা মুচড়ে উঠল যেন। ভীষণ মায়া হলো বাচ্চাটার জন্য তার। মাথায় হাত বুলিয়ে হাসি মুখে বলল, আচ্ছা বীর, তোমার যখন মন চাইবে তুমি আমার মাম্মা ডাকবে, কোনো সমস্যা নেই। চড়ুইয়ের মতো আমিও তোমার মাম্মা। মৌটুসির কথা শেষ হওয়ার আগেই পাশ থেকে চড়ুই গম্ভীর মুখে চট করে বলে উঠল, না বীর, তোমাকে মাম্মা ডাকবে না। বীর, তুমি আমার মাম্মাকে মাম্মা ডাকতে পারবে না, আমি দেবই না। মৌটুসি মেয়ের ফোলা মুখের দিকে তাকিয়ে বলল, কেন চড়ুই পাখি, বীর আমাকে মাম্মা ডাকলে কি সমস্যা? না মানে না। চোখ মুখ শক্ত করে বলল চড়ুই। বীর মলিন মুখে চড়ুইয়ের দিকে তাকিয়ে আছে। ছোট্ট ছোট্ট মায়াবী চোখ দুটো স্পষ্ট আকুতি জানাচ্ছে চড়ুইকে, যেন সে তার মাম্মার আদরের একটু ভাগ তাকেও দেয়। মৌটুসির খারাপ লাগলো। মেয়ের মাথায় হাত রেখে বুঝিয়ে বলল, এমন করে না চড়ুই পাখি, দেখো বীরের তো মাম্মা নেই। আমাকে মাম্মা ডাকলে হয়তো তার ভালো লাগবে। বীর তো তোমার বন্ধু, তাই না? চড়ুই বুকে হাত গুজে গাল ফুলিয়ে দাঁড়িয়েছিল। এই পর্যায়ে মৌটুসির দিকে তাকিয়ে অভিমানী গলায় বলল, আমারও তো পাপা নেই মাম্মা, তাহলে তাকে বলে দাও সে তোমাকে মাম্মা ডাকলে আমিও তার পাপাকে পাপা ডাকবো। শুরু বছরের দ্বিতীয় সকাল। প্রকৃতির রুক্ষ মেজাজ যেন হাড় কাঁপানো শীতে জাঁকিয়ে বসেছে। বেলা গড়ালেও বোঝবার উপায় নেই। ঘন কুয়াশা চাদরে চারপাশটা কেবলই অস্পষ্ট ধূসর। সেই সাথে রাজশাহী শহরের রেলগেটে নেমে এসেছে এক ধরনের গুমোট স্থবিরতা। কুয়াশার ভেতর জ্যামে আটকা পড়ে আছে গাড়ির লম্বা সারি। সেই জ্যামের মাঝেই স্থির দাঁড়িয়ে আছে একটি সাদা রঙের বিএমডাব্লিউ। গাড়ির ভিতরে বিরক্ত চিত্তে বসে আছে আরহাম বোরাক শেখদার। সুগঠিত কপালে ভাঁজ ফেলে বৃদ্ধা আঙ্গুল চালিয়ে ক্রমাগত ফোনের জলজলে মসৃণ স্ক্রিন স্ক্রল করে চলেছে সে। বোরাক শিকদারের পাশের সিটে বসা 5 বছরের একটি বাচ্চা ছেলে। দুজনকে একসাথে কিংবা এই ফ্রেমে দেখলে যে কেউ এক পলকেই বলে দিতে পারবে রক্তের সম্পর্ক ছাড়া এমন মিল হওয়া অসম্ভব। দুই প্রজন্মের দুজনার গায়ের রং, চেহারার গড়ন, চুলের স্টাইল, চোখের রং এবং চাহনি সব কিছুই প্রায় হুবহু। আরহাম বোরাক শিকদারের একমাত্র পুত্র সে, আজান বীর শিকদার। বীরের স্কুলের প্রথম দিন আজকে। বাবার সাথে স্কুলে যাচ্ছে বলে ভিতর ভিতর খুশির পাহাড় জমে আছে তার। কিন্তু অন্য সকল বাচ্চাদের মতো চঞ্চলতার সাথে চিত্ত ফেটে বাইরে বেরিয়ে আসছে না সেই খুশি। একটু বেশি শান্তশিষ্ট আর আদরে কি না। আজকে বীরের গেট আপও হুবহু পাপার মতো। কুচকুচে কালো রঙের উষ্ণ স্যুট প্যান্ট, পায়ে চকচকে কালো বুট আর মাথায় উলের কালো শীতের টুপি, সেই সাথে বা কবজিতে কালো ডায়ালের বেবি ওয়াচ। মাথা থেকে পা পুরোটাই জুনিয়র বোরাক শিকদার। দীর্ঘক্ষণ জ্যামে আটকে বসে থাকার এই পর্যায়ে বীর সিটে বসে উসকুস করতে শুরু করলো। সিট বেল্টের ভেতরেই তার ছোট্ট শরীরটা নাড়াচড়া করছে ক্রমাগত। ছেলের এই অস্থিরতা বোরাক শিকদারের তীক্ষ্ণ দৃষ্টি এড়ালো না। সে ফোন থেকে চোখ সরিয়ে একবার ছেলের দিকে তাকালো, তারপর ড্রাইভারের পাশে সিটে বসা ছেলেটার উদ্দেশ্যে নির্দেশ দিয়ে বলল, সাফওয়ান ফিডার।
ভারী কণ্ঠস্বরের জন্য স্বাভাবিক কথাটাও গাড়ির নিস্তব্ধতায় কেমন রাশভারী শোনালো। সাফওয়ান দ্রুত কাপ হোল্ডার থেকে দুধের ফিডারটা নিয়ে ব্যাক সিটে বসা বোরাক শিকদারের দিকে বাড়িয়ে দিল। বোরাক তা হাতে নিয়ে ঢাকনাটা খুলে ছেলের মুখে ধরল। সাধারণত এই বয়সের বাচ্চারা বাঁধা ধরা নিয়ম করে ফিডার নেয় না, তবে বীরের ক্ষেত্রে ভিন্ন। সেই যে 4 মাস বয়সে মায়ের বুকের দুধ ছেড়ে ফিডার নিতে হয়েছিল মুখে, আজও তার অমোঘ অভ্যাস ছাড়তে পারেনি ছেলেটা। ঘন্টায় অন্তত একবার দুধের ফিডার দিতেই হবে তাকে। মহিলা কলেজ রোডে 3 তলা এক ভবনের সামনে দাঁড়িয়ে আছে হলুদ রঙের একটি লেডিস বাইক। বাইকের উপর বুকে হাত গুজে বসে আছে চড়ুই। তার ছোট্ট আদুরে মুখটা বাইরের কুয়াশা ঢাকা পৃথিবীর মতোই বিরক্তিতে ছেয়ে ধূসর হয়ে আছে। ভ্রুযোগলের সন্ধিস্থলে গোনা 3টে ভাঁজ ফেলে সে তাকিয়ে আছে সামনেই দাঁড়িয়ে থাকা যুবতীটির দিকে। এই শীতের সকালে লং স্কার্ট আর সবুজ সোয়েটার পরিহিত মৌটুসিকে দেখতে বেশ স্নিগ্ধ লাগলেও বর্তমানের মেজাজটা তার মোটেও তেমন নয়। কানে ফোন চেপে ধরে বারবার কপালে ভাঁজ ফেলছে সে। ওপাশ থেকে কল রিসিভ না হওয়ায় মৌটুসির বিরক্তি এখন চরমে। চড়ুই এই নিয়ে 3বারের মতো অস্থির হয়ে কবজিতে থাকা ডিজনি ঘড়িটার দিকে তাকালো। সেখানে ফুটে ওঠা ইংরাজি সংখ্যাগুলোর সময় নিয়ে ধাতস্থ করে অধৈর্য গলায় বলে উঠল, দেখো মাম্মা, 8:20 বেজে গেল, আমার স্কুলে লেট হয়ে যাবে কিন্তু। মৌটুসি ফোন কানে নিয়ে রাগে দুঃখে অসহায় মুখে মেয়ের দিকে তাকালো। চড়ুই তারা দিতে ঠোঁট উল্টে ডেকে উঠল, মাম্মা চলো চলে যাই, আর কখন আসবে? মৌটুসি ঘাড় ঘুরিয়ে 3তলা ভবনটির দিকে আরেকবার তাকিয়ে মনে মনে কাঙ্ক্ষিত ক্লায়েন্টকে ইচ্ছে মতো ধুয়ে দিল। তারপর গজগজ করতে করতে বাইকে উঠে বসলো সে। হেলমেটটা পরে নিয়ে কি মনে করে শেষবারের মতো আরেকবার ডায়াল করলো মৌটুসি। এবার যেন ভাগ্য সুপ্রসন্ন। ওপাশ থেকে কল রিসিভ করে হ্যালো বলতেই মৌটুসি কিছুটা চড়া গলায় বলে উঠল, এই যে মিস, আজ সকাল 8টায় আপনার একটা কেক ডেলিভারি আসার কথা ছিল, আশা করি মনে আছে। ওপার থেকে কিছু একটা বললে মৌটুসি কান থেকে ফোন নামিয়ে নিল। ইতিমধ্যেই 8:20 বাজে। 9টা থেকে চড়ুইয়ের স্কুল। প্রথম দিনই লেট হবে বোধ হয়। রাগে মাথা ফেটে যাচ্ছে মৌটুসির। লম্বা শ্বাস ফেলে নিজেকে শান্ত করলো সে। রাগের ঠিক নেই তার। দেখা যাবে ক্লায়েন্টকে সামনে পেলে 2-4টা কড়া কড়া কথা শুনিয়ে দেবে, যা সে একেবারেই করতে চায় না। এতে ব্যবসায়িক ইমেজ নষ্ট হবে, একটা ক্লায়েন্ট হাতছাড়া হবে। বিজনেসের এই স্টার্টিং পয়েন্টটা এক ক্লায়েন্টও খুবই গুরুত্বপূর্ণ। 3 মিনিটের মাথায় ঘুম ঘুম চেহারায় এক তরুণী হন্তদন্ত হয়ে গেট দিয়ে বেরিয়ে এলো। গেটের সামনে মৌটুসিদের দেখে বুঝতে বাকি রইল না ইনি যে কাঙ্ক্ষিত ডেলিভারি নিয়ে এসেছেন। মেয়েটি কাছে এসে ব্যস্ত গলায় বলল, সরি আপু, আমার একদম স্মরণে ছিল না, ফোনটাও সাইলেন্ট করা ছিল। মৌটুসি জোরপূর্বক মুচকি হেসে কেকের প্যাকেটটা বাড়িয়ে দিতে দিতে বলল, আসলে আমারও একটু তাড়া আছে আপু, তাই আর কি। মেয়েটি কেকের নির্ধারিত দাম এগিয়ে দিলে মৌটুসি টাকাটা নিয়ে বিনয়ী ধন্যবাদ জানালো। মেয়েটি হাসি হাসি মুখ করে বলল, আপু, আমার ফ্রেন্ডের থেকে আপনার কেকের এমন পজিটিভ রিভিউ পেয়েছি যে আমি আর থাকতে পারলাম না, ট্রাই করতেই নিয়ে নিলাম। নিজের প্রশংসা শুনে মৌটুসির এতক্ষণের সকল বিরক্তি কর্পূরের মতো হাওয়ায় মিলিয়ে গেল যেন। ছোট মোটো সুন্দর চেহারাটা চকচক করে উঠল। ঠোঁটে এবার সত্যিকারের অকৃত্রিম হাসি ফুটল তার। বলল, মাই প্লেজার আপু, আশা করি আপনারও ভালো লাগবে। আশা করি। তরুণীটি উল্টো ঘুরে হাঁটা দিলে মৌটুসি চট জলদি বাইক স্টার্ট দিতে দিতে মেয়েকে উদ্দেশ্য করে বলল, শক্ত করে ধরে বসো মাম্মা। চড়ুই এতক্ষণ পিছন থেকে আলতো করে মায়ের কোমর জড়িয়ে চুপচাপ তাদের কথোপকথন শুনছিল। এবার হাতের বাঁধন দৃঢ় করলো সে। পিঠে মাথা এলিয়ে দিয়ে বলল, চলো মাম্মা। বাইক চলতে শুরু করতেই শীতের হিম শীতল হাওয়া এসে ছুঁয়ে দিতে লাগলো চড়ুইয়ের ছোট্ট শরীর।
কিঞ্চিত কেঁপে উঠল সে। মাম্মাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে পিঠির সাথে একেবারে মিশে গেল। মৌটুসি মেয়ের জুবুথুবু অবস্থা খেয়াল করে বলল। ঠান্ডা লাগছে মাম্মা, আমার চাদরটা দেবো? চড়ুই বিজ্ঞের মতো মাথা নাড়িয়ে বলল। না, লাগবে না, তাহলে তোমার শীত করবে। মৌটুসি কথা না বাড়িয়ে বাইকটা আবারও একটু সাইডে নিয়ে নিজের গলা থেকে চাদরটা খুলে চড়ুইয়ের শরীরে পেঁচিয়ে দিল। চড়ুই কিছু বলতে নিলে থামিয়ে দিয়ে বলল। কোনো কথা নয় চড়ুই পাখি, বাইক অনেক জোরে চালাবো, ঠান্ডা লাগলে অসুস্থ হয়ে পড়বে। তুমি অসুস্থ হবে না? না, আমি বড় মানুষ, বড় মানুষরা সহজে অসুখে পড়ে না। মাই ব্রেভ বয়, একদম ভয় পাবে না জান বাচ্চা, কেমন? সাফওয়ান চাচু এখানেই থাকবে, ওই যে ওইখানে জানালা দিয়ে সব সময় তোমাকে দেখবে। বীর বাধ্য ছেলের মতো মাথা কাত করে সায় জানালো পাপাকে। বোরাক শিকদার ছেলের মাথা টুপিটা কানের দিকটায় আর একটু নামিয়ে ভালোভাবে ঢেকে দিয়ে বলল। আচ্ছা কলিজা, এখন আসি আমি। তুমি চাচুর সাথে বসে থাকো, পড়াশোনা করো, তারপর টিচার এসে পড়াবে, অনেক গল্প শোনাবেন। ছুটি হলে তুমি আমাকে নিতে আসবে পাপ্পা? উৎসাহী কণ্ঠে জিজ্ঞেস করলো বীর। না, পাপা আজ আসতে পারবে না, তুমি চাচু আর ড্রাইভার দাদুর সাথে চলে যাও, কেমন? মলিন হয়ে এলো বীরের মুখ, ছোট্ট গলায় বলল। আচ্ছা। ছেলের এই বিষণ্ণতা বোরাক শিকদারের হৃদয়ে সূক্ষ্ম এক আঁচড় কাটল যেন। তবে বরাবরের মতোই আবেগকে শক্ত হাতে আড়াল করে সে সাফওয়ানের দিকে ফিরে বলল। বীরের খেয়াল রাখিস, ক্লাসের ফাঁকে ফাঁকে এসে ওকে ফিডার দিস। ভয় বা অস্বস্তি ফিল করলে বেশিক্ষণ রাখবি না এখানে, বাসায় নিয়ে যাবে। এই টিচারের সাথে কথা বলা আছে আমার। ঠিক আছে ভাই। বোরাক শিকদার ছেলের সারা মুখ জুড়ে ছোট্ট ছোট্ট চুমু এঁকে দিল। আদুরে গলায় বলল। পাপার গুড বয় হয়ে থেকো কলিজা বাচ্চা। বীরও চুমু ব্যাক করলো বাবাকে, বলল। কলিজা পাপ্পাল গুড বয় হয়ে থাকবে। বোরাক শিকদার ক্লাস থেকে বেরিয়ে গেলে সাফওয়ান বীরের পাশে বসে বলল। দেখো চাচ্চু, তোমার কতগুলো বন্ধু, এরা সবাই তোমার বন্ধু। বীর এবার চারপাশটা চোখ বুলিয়ে দেখতে লাগলো। পুরো ক্লাসরুম তার মতোই ছোট ছোট ছেলে মেয়েদের কলকাকলিতে ভরে উঠেছে। প্রত্যেকের সাথেই আছে তাদের মা বাবা, বিশেষ করে মা এটা ওটা বুঝিয়ে বলছে তাদের। স্কুল জীবনের প্রথম দিন বলে কথা। ছোট ছোট মুখগুলোতে চরম উৎসাহ লেপটে আছে। আবার দুই একজনের চোখে ভয়ের সূক্ষ্ম ছায়াও খেলা করছে। চাচ্চু, তোমাকে কতগুলো টিপস দেই, শোনো। বীর কৌতূহলী চোখে তাকালো সাফওয়ানের দিকে। চাচুর টিপস মন দিয়ে শোনবার অপেক্ষা। প্রথমে সবার সাথে ভাব করতে হবে, গ্যাং বানাতে হবে নিজের, লিডার হবে তুমি, ক্লাসে তোমার রাজত্ব চলবে, দাপটটাই থাকবে অন্যরকম। আরে বীরের নাম শুনলেই সবাই ভয়ে থর থর করে কাঁপবে। সাফওয়ানের ভারী ভারী কর্তৃত্ব পরায়ণ বুদ্ধিগুলো বীরের সরল মাথায় ঢুকলো না। উল্টো সে বলল। আমাকে ভয় পাবে কেন? আমি তো গুড বয়। বাবা বলেছে গুড বয়রা কাউকে ভয় দেখায় না, আমিও দেখাবো না। বীরের এই সুন্দর যুক্তির অবশ্য যথার্থ কারণ আছে। খেলতে খেলতে মজার ছলে একদিন এক হরর কস্টিউম পরে 2 বছরের ফুফাতো ভাই ভুবনের সামনে দাঁড়িয়ে নানান অঙ্গভঙ্গি করে ওকে ভয় দেখিয়েছিল বীর। সেদিন কি ভয়টাই না পেয়েছিল ছোট্ট ভুবন। কাঁদতে কাঁদতে কাঁপুনি দিয়ে জ্বর এলো তার। সেদিন বোরাক শিকদার ছেলেকে কাছে নিয়ে খুব করে বুঝিয়েছিল এমন আর না করতে। গুড বয়দের অন্যরা ভয় পাবে কেন? তাদের তো সবাই ভালোবাসবে, আদর করবে, আর ভয় পাবে পচা ছেলেদের। ছোট্ট বীরের সরল মস্তিষ্ক বাবা সেই দিনের সেই কথাগুলো কঠোরভাবে লালন করে আসছে। এদিকে বীরের সরল উত্তর শুনে সাফওয়ান বাকরুদ্ধ। বুঝতে পারল নিষ্পাপ একটা প্রাণকে সে ভুলভাল জিনিস শিক্ষা দিতে যাচ্ছিল। সে নিজের ভুল বুঝতে পেরে বীরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। হ্যাঁ চাচ্চু, পাপা একদম ঠিক বলেছে, বন্ধুদের ভয় দেখাতে হয় না, তাদের সাথে শুধু ভাব করতে হয়, বুঝলে? ক্লাসরুম থেকে বেরিয়ে দোতলার করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় নিজের নাম ধরে ডাক শুনে
থমকে দাঁড়ালো বোরাক শিকদার। পিছনে ফিরতেই আধো পরিচিত এক মুখ নজরে এলো। হাসি মুখে একজন যুবতী নারী দ্রুত পায়ে তার দিকে এগিয়ে আসছে। হাই বোরাক, কেমন আছো? বোরাক সামান্য ভ্রু কুঁচকে মুহূর্তের জন্য স্মৃতি হাতড়ে নিল, তারপর ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বলল, আরে নীতি, তুমি এখানে? আমি এই স্কুলেই পড়াই, কিন্তু তুমি? ছেলেকে নার্সারিতে ভর্তি করিয়েছে। বাহ, এর মধ্যে বাবাও হয়ে গিয়েছো তুমি। এদিকে আমাকে দেখো, এখনো কুমারীই রয়ে গেলাম। বোরাক মৃদু হাসল। তা ছেলের নাম? বীর, আজানবীর শিকদার। বীর, নাইস নেম। বলেই নীতি এবার বোরাক শিকদারের পা থেকে মাথা নিবিড় দৃষ্টিতে পর্যবেক্ষণ করে নিল। কলেজ জীবন থেকে দেখে আসছে এই সুদর্শন ছেলেটাকে। কলেজ ভার্সিটিতে তার পিছে যে মেয়েদের লম্বা লাইন লেগে থাকতো তা কি নীতির অজানা? ইউনিভার্সিটি শেষ করার পর মাঝের বেশ কিছু বছর দেখা সাক্ষাৎ হয়নি তাদের। আর সেই তরুণ বোরাক শিকদার পরিপূর্ণ যুবক। বয়স বাড়ার সাথে সাথে চেহারার আভিজাত্যপূর্ণ সৌন্দর্য দ্বিগুণ হয়েছে, বেড়েছে দৃশ্যমান গাম্ভীর্য। সেই সাথে শারীরিক গঠনেও এসেছে বলিষ্ঠ পরিবর্তন। কালো শার্ট স্যুটের আদলেও তা স্পষ্ট। তার কথাবার্তা, চলাফেরা, পোশাক আশাক সব কিছুই এক লহমায় একজন মেয়ের মোহের নজর কাড়বার নিবিড় সক্ষমতা রাখে। এই যেমন এখন তার সামনে সেলফ দাঁড়িয়ে আছে, তাতেই তার আভিজাত্য মণ্ডিত ব্যক্তিত্বের আভা ছড়িয়ে পড়ছে। বয়স কতই বা হবে, 31-32-এর বেশি হওয়ার সুযোগ নেই কোনো। নীতি আর নিজের মুগ্ধতা দমিয়ে রাখতে পারল না, বলেই ফেলল, তুমি কিন্তু আগের থেকে অনেক বেশি হ্যান্ডসাম হয়ে গেছো বোরাক। নিজের এই প্রশংসা বোরাক শিকদার কিভাবে নিলেন তা তার অভিব্যক্তি দেখে বোঝার উপায় নেই। সে সৌজন্যের খাতিরে নিষ্প্রিয় স্বরে কেবল পাল্টা বলল, তুমিও বেশ সুন্দরী হয়েছ। নীতি লজ্জা মিশ্রিত মুচকি হাসল, জিজ্ঞেস করলো, ভাবি আসেনি? বোরাক শিকদার ছোট্ট স্বাভাবিক একটা নিঃশ্বাস ফেলে খুব অবলীলায় বলল, না, উই আর সেপারেট। নীতি মুহূর্তখানেক থমকালো মনে হয়, পরক্ষণেই বলে উঠল, ও সরি, আমি আসলে জানতাম না। ভার্সিটি থেকে বেরোনোর পরপরই একবার শুনলাম তুমি বিয়ে করে নিয়েছো, তারপর থেকে তোমার কোনো খোঁজ পাওয়া হয়নি। এভাবে টুকটাক আরও 2-1টা কথা বলে প্রস্থান করলো বোরাক। নীতি সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজেও টিচার্স রুমের দিকে পা বাড়ালো। হাই স্পিডে একটানে 20 মিনিটের মাথায় বাইক এসে থামলো শহরের অন্যতম নামকরা কিন্ডারগার্টেন স্কুলের সামনে। 9টা বাজতে এখনও 10 মিনিট বাকি দেখে স্বস্তির শ্বাস ফেলল মৌটুসে। চড়ুইকে বাইক থেকে নামিয়ে মাথার ছোট্ট হেলমেটটা খুলে দিল, তারপর গায়ের চাদরটাও খুলে সেটা নিজে পরে নিল। চড়ুইয়ের আদরে মুখে উপচে পড়া খুশি আর এক রাস উৎসাহ। মৌটুসির নজর এড়াল না তা। মৌটুসির ভেতরটা প্রশান্তিতে ছেয়ে গেল সেই খুশি দেখে। তার মেয়ে, তার চড়ুই পাখি হাসলে মৌটুসির কাছে এই গোটা পৃথিবীটা হাসে। চড়ুইয়ের পিঠ থেকে গোলাপি স্কুল ব্যাগটা নিজের হাতে নিয়ে নিল মৌটুসি। অন্য হাতে মেয়ের হাত ধরে মেইন গেটের দিকে যেতে যেতে আদুরে গলায় জিজ্ঞেস করলো, ফার্স্ট ডে অ্যাট স্কুল, চড়ুই পাখির অনুভূতি কেমন? মায়ের হাত ধরে হাঁটতে হাঁটতে চড়ুই এক প্রকার লাফিয়ে উঠল, খুশিতে ডগমগ হয়ে বলল, অনেক খুশি খুশি মাম্মা, চড়ুই পাখি আজকে অনেক হ্যাপি। মৌটুসি মেয়ের হাসিমাখা মুখের দিকে তাকিয়ে নিজেও মিষ্টি করে হাসলো। মূল ফটক আর স্কুল প্রাঙ্গণ জুড়ে অনন্য দৃশ্য। চড়ুইয়ের মতো দলে দলে অসংখ্য ক্ষুদে শিক্ষার্থী তাদের অভিভাবকদের হাত ধরে ভিতরে প্রবেশ করছে। কেউ কেউ একটু বড় মাঠ জুড়ে ছুটাছুটি করে বেড়াচ্ছে। বিলাসবহুল এই স্কুল পড়ুয়া প্রায় প্রতিটি শিশুই উচ্চবিত্ত পরিবারের সন্তান, তাই সবার পোশাকেই দামি ব্র্যান্ডের চাকচিক্য। স্কুল ইউনিফর্মের ডিজাইন সম্প্রতি পরিবর্তন করা হয়েছে, নতুন মডেল এখনও প্রকাশ হয়নি বলেই এই বৈষম্যগুলো চোখে পড়ছে।
মৌটুসি এবার আর চোখে একবার মেয়ের দিকে তাকালো। চড়ুইয়ের পরনে দামি কোনো ব্র্যান্ডের পোশাক নেই, সাধারণ একটা সাদা জিন্স প্যান্ট আর হালকা বেগুনি রঙের বেবি উইন্টার কোট তার পরনে। গলায় জড়ানো তুলোর মতো এক নরম একটা সাদা বেবি মাফলার। এতেই রূপকথা থেকে উঠে আসা পুতুলের মতো দেখাচ্ছে তাকে। কি আদুরে মুখ, ফর্সা গাল দুটো অল্প ফোলা ফোলা। শীতের প্রদাহে নাকের ডগাটা কিঞ্চিত লাল হয়ে আছে। কোটটা তার ক্ষীণ দেহের মাপের চেয়ে কিছুটা বড় হওয়ায় ছোট্ট হাতগুলো প্রায় পুরোপুরি ঢাকা পড়ে গেছে। শুধু হাত থেকে আঙ্গুলের ডগাগুলো একটুখানি উকি দিচ্ছে। এক কথা আপাদমস্তক সাক্ষাৎ একটা কিউটের ডিব্বা। তবু মৌটুসির মাতৃমনে মলিনতা নেমে এলো। কেন যেন নিজেকে একজন ব্যর্থ মা মনে হয় তার। এই প্রতিযোগিতামূলক পৃথিবীতে তার সন্তানকে যে সুন্দর একটা পরিবেশ দেওয়ার চেষ্টায় নেমেছে ঠিকই, কিন্তু তাতে তাল মিলিয়ে চলতে প্রয়োজনটুকু হাতে তুলে দিতে পারছে না। জীবনযাত্রায় নিজেকে ত্রুটিপূর্ণ পথিকের মতো মনে হয় মৌটুসির। অথচ তার ছোট্ট চড়ুই পাখির মনে বিন্দু মাত্র অভিযোগ নেই। মায়ের সামর্থ্যের বাইরে পছন্দের জিনিস নিয়েও তার কোনো আবদার নেই, নেই কোনো বায়না। এই এতটুকু বয়সেই প্রয়োজনের তুলনায় ঢের বেশি বুঝদার সে। দোতলার নার্সারি ক্লাসে প্রবেশ করলো তারা। ইতিমধ্যে ক্লাসের সামনে সারির সকল বেঞ্চ পূর্ণ। তা দেখে মন খারাপ হয়ে গেল চড়ুইয়ের। এখন কি একেবারে পিছনের দিকে বসতে হবে তাকে? মৌটুসি মায়ের হাত ধরে তৃতীয় সারির একটা বেঞ্চের দিকে এগিয়ে গেল। সেখানে বীর বসে আছে আর সাফওয়ান মাথা নিচু করে তাকে কিছু একটা বলছে। মৌটুসি মৃদু স্বরে ডাকলো। মেয়ের পাকা পাকা বুঝদার কথা শুনে মৌটুসি মৃদু হাসলো। জানি তো আমার চড়ুই পাখির মতো গুড গার্ল আর একটাও হয় না। মাম্মা আরও শোনো, বিনা এখনো ফিডারে করে মিল্ক খাই। বীর ছোট যে। কিন্তু আমি তো মিল্ক মগে করে খাই, তাহলে কি আমি বড় হয়ে গেছি? বড় রাস্তা ছেড়ে সবজি পাড়ার একটা ছোট্ট গলিতে মোড় নিল বাইক। গলির ভিতরে কিছুটা এগোতেই একটা পুরনো ঢালু ছাদের বাংলো বাড়ি সামনে থামলো তা। ইঞ্জিনের শব্দ থামতেই ভিতর থেকে ভেসে এলো মেয়ে মানুষের চড়া গলার চিৎকার। মৌটুসির বুঝতে বাকি রইল না ভিতরে কি কাণ্ড ঘটছে। কপালে বিরক্তির ভাঁজ ফেলে দ্রুত বাইকের স্ট্যান্ড নামালো সে। তারপর চড়ুইয়ের হাতটা শক্ত করে ধরে বাড়ির ভিতরে ঢুকে পড়ল। যা ভেবেছিল তাই। বারান্দার এক কোণে দাঁড়িয়ে আছে শ্যামলা বর্ণের এক যুবতী আর রান্নাঘরে এক মধ্যবয়স্ক মহিলা। সম্ভবত চুলায় কিছু বসিয়েছেন। এই দুজন দুই প্রান্তে থেকে তীব্র তর্কে মেতেছেন। চিৎকার চেঁচামেচিতে চারপাশ অস্থির। মৌটুসি বারান্দায় মেয়েটির দিকে শীতল দৃষ্টিতে তাকালো। মেয়েটি তাকে দেখে আরও এক তোড় চেতল যেন। গলার আওয়াজ আকাশ ছুলো এবার। হাওয়া বদলে মৌটুসির সন্তানসহ বাপের বাড়ি পড়ে থাকার খোঁটা দিতে ছাড়ল না। মৌটুসি সেদিকে পাতা না দিয়ে সরাসরি রান্নাঘরে চলে গেল। চুলাটা বন্ধ করে দিয়ে ভদ্রমহিলার হাত থেকে খুন্তিটা কেড়ে নিয়ে রাখলো। তারপর ঘরমাক্ত হাত ধরে টানতে টানতে বলল, আম্মা চলো এখান থেকে, ঘরে চলো, চড়ুইকে গোসল করাবো আজকে, চলো। ভদ্রমহিলা শুনলেন না মেয়ের কথা। এই মুহূর্তে তিনি হিতাহিত জ্ঞান শূন্য। হাতটা ঝটকা মেরে ছাড়িয়ে নিলেন। ফুসতে ফুসতে চেঁচিয়ে বলতে লাগলেন, আল্লাহ আমার কোন পাপের শাস্তি স্বরূপ এরকম একটা ডাইনিকে আমার ঘরে পাঠাইছে মৌ। কত বড় পাপ করেছিলাম এই জীবনে, আমার সুখের সংসারটারে জাহান্নাম বানাইয়া দিল। কোন পাপের ফল ভোগ করতাছি আমি? বাইরে দাঁড়িয়ে থাকা যুবতীও চেঁচিয়ে পাল্টা প্রত্যুত্তর দিতে ছাড়ল না। মৌটুসি সেদিকে কান্না দিয়ে ফের মায়ের হাত ধরে টেনে ঘরের দিকে নিয়ে যেতে যেতে কঠিন গলায় বলল, যখন সব জানো বোঝো তখন জবাব দিতে যাও কেন? কুকুর গু চাটছে কারণ ওটা তার স্বভাব, সে কুকুর, কিন্তু তুমিও কি তাল মিলিয়ে তার সাথে গু চাটবে, নাকি নাক ছিটকে চুপচাপ সেখান থেকে চলে আসবে, কোনটা? মৌটুসি ভদ্রমহিলাকে টেনে ঘরে নিয়ে খাটের উপর বসিয়ে দিল। শীতের মধ্যেও ঘামছেন তিনি। উত্তেজিত হওয়ার ফলে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মৌটুসি ফ্যানটা আস্তে করে ছেড়ে মায়ের পাশে এসে বসলো। পিঠে হাত বুলিয়ে শান্ত স্বরে বুঝিয়ে বলল,
তোমাকে আর কতবার কিভাবে বুঝালে নিজেকে সামলাতে শিখবে আম্মা? হাই প্রেশারে রোগী তুমি। উত্তেজিত হয়ে এভাবে চিৎকার চেঁচামেচি করলে কি হতে পারে জানো? ভদ্রমহিলা এক বুক দীর্ঘশ্বাস আর কষ্ট চেপে রাখতে পারলেন না। আঁচল দিয়ে চোখ মুছে ডুকরে উঠলেন তিনি। আমার সংসারটা ধ্বংস করে দিল রে মা। আমার সুখ, আমার ছেলে সব কেড়ে নিল ওই ডাইনিটা। মৌটুসী মাকে শক্ত করে বুকে জড়িয়ে নিল। সংসারের এই তিক্ততা, এই নিত্যদিনের হাহাকার যেন তাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। চড়ুই ততক্ষণে লক্ষ্মী মেয়ের মতো নিজের ছোট্ট ছোট্ট কাজগুলো গুছিয়ে নিয়েছে। এই রকম পরিস্থিতিতে সে অভ্যস্ত। নানিমণি আর মামিমার মাঝে এইসব নতুন কিছু নয়। সে জানে এই সময় নানিমণির মেজাজ গরম থাকে, তাই কোনো শব্দ না করে নিজের স্কুল ব্যাগ গুছিয়ে শীতের ভারী কাপড়গুলো ছেড়ে পাতলা পায়জামা ফতুয়া পরে নিয়েছে। এখন সে খাটের এক কোণে একেবারে পা গুটিয়ে বাবু হয়ে বসে আছে সে। মৌটুসী মাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। আম্মা, আমাকে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। রোদ উঠেছে, চড়ুইকে গোসল করিয়ে দাও। আর ওই মহিলার সাথে একটাও কথা বলবে না, বাকিটা আমি রাতে এসে শুনছি। তারপর চড়ুইয়ের উদ্দেশ্যে বলল, চড়ুই পাখি নানিমণির সব কথা শুনবে, ঠিক আছে? বিরক্ত করবে না একদম তাকে। চড়ুই বাধ্য মেয়ের মতো মাথা কাত করে বলল। আচ্ছা মাম্মা। মৌটুসী ঘর থেকে বেরিয়ে বারান্দা পেরিয়ে পাশের ঘরের দরজার কাছে গেল। মেহরুন এখনও রান্নাঘরে নিজের মতো চিল্লাপাল্লা করেই যাচ্ছে, সাথে ধূপ ধাপ করে হাঁড়ি পাতিল ঘাটছে, রাখছে, আবার প্রয়োজনের টান নিচ্ছে। মৌটুসী বরাবরের মতোই তাকে এড়িয়ে ভেজানো দরজাটা অল্প খুলে উকি দিল ভিতরে। দরজার সরাসরি বিছানার উপর শুয়ে আছেন মধ্যবয়স্ক ছামাদারে। গত 2 বছর যাবৎ বিছানার সাথে শয্যাশায়ী তিনি। বিছানাই এখন তার পৃথিবী। শরীরের বাঁ পাশটা অবশ নিথর, মুখটা একদিকে বেঁকে যাওয়ায় কথা বলতেও এখন ভীষণ কষ্ট হয়, অস্পষ্ট শোনায় বাক্যগুলো। দরজা খোলার মৃদু শব্দে ছামাদ আলী ধীর গতিতে মাথা ঘুরিয়ে তাকালেন। ভদ্রলোকের নিষ্পপ চোখে এক রাস প্রশ্ন। মুখ দিয়ে অস্পষ্ট ভাঙা ভাঙা স্বরে বলতে চাইলেন, বাইরে কি হয়েছে আম্মা? মৌটুসী হাসি মুখে এগিয়ে গিয়ে বাবার রুক্ষ চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, তেমন কিছু না আব্বা, ভাবি আর আম্মার মাঝে একটু কথা কাটাকাটি হয়েছে আর কি। তুমি এসব নিয়ে চিন্তা করো না তো। ছামাদ আলী অসহায় দৃষ্টিতে মেয়ের পানে তাকিয়ে মৌসুমি জিজ্ঞেস করলো, ক্ষুধা লেগেছে আব্বা তোমার? আমি আম্মাকে বলে দিচ্ছি তোমাকে খাইয়ে দেবে। আমাকে আবার দোকানে যেতে হবে। ছামাদ আলী মাথা নাড়িয়ে বুঝালেন ক্ষুধা লাগেনি তার। মৌটুসী বলল, আচ্ছা তাহলে একটু পরেই খেও, আম্মা ফাঁকা হলে খাইয়ে দেবে, তখন আমি আসি। মৌটুসী চলে গেলেও লালবানু বেগম একই জায়গায় ঠাই বসে রইলেন। দৃষ্টি কোনো একদিকে স্থির ওনার। চড়ে উঠে গিয়ে ওয়ার্ড্রোপের নিচের ড্রয়ার খুলে একটা ট্রাউজার আর ফুল হাতের গেঞ্জি বের করে নানির কাছে এসে মিষ্টি করে বলে, নানিমণি চলো গোসল করব। লালবানু বেগম শাড়ির আঁচল দিয়ে কপাল গলার ঘামটুকু মুছে চড়ুইকে নিয়ে ওয়াশরুমের দিকে চললেন। একতলায় এই বাড়িটি ইটের দেওয়াল বিশিষ্ট হলেও উপরে টিন, মেঝে প্লাস্টার, 3 দিক ঘিরে 4 রুমের মাঝে 4 কোণা একটা ইট বিছানো আঙিনা। এক পাশে আধপাখা একটা রান্নাঘর, পাশেই একটা বড়সড় ওয়াশরুম, অন্য পাশটায় বাড়ির মূল দরজা। মৌটুসীর এক বড় ভাই আছে, নাম রবিন। রবিনের আর মেহরুনের ঘরে 6-7 বছরের এক ছেলেও আছে, নাম মাসুম। বউ বাচ্চা নিয়ে এই বাড়িতেই থাকে রবিন, তবে হাড়ি আলাদা তাদের। একই ছাদের নিচে থাকলেও শাশুড়ি বৌমা একে অপরের সাথে কথা বলে না। শাশুড়িকে দেখে মুখ বাঁকিয়ে চলে মেহরুন। প্রায় গৃহস্থালির এটা ওটা নিয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকে তাদের মাঝে। জাবেদা বেগমও আবার একটু একরোখা, চুপ থেকে পরিস্থিতি মানিয়ে নিতে পারেন না। কথায় আছে, বউ গরম হলে শাশুড়িকে একটু নরম হতে হয়, কিন্তু উভয় পক্ষেই যখন গরম তখন সেখানে আগুন তো লাগবেই। ফুপুমণি, ড্রয়িং রুমে পা রাখতেই সোফার উপর আশাকে দেখে দরজা থেকেই আনন্দে আত্মহারা হয়ে সেদিকে ছুট লাগালো বীর। আশাও হাসি মুখে ভাইপোর দিকে হাত বাড়িয়ে কাছে আসতেই কোলে তুলে বসিয়ে নিল তাকে। গালে মুখে আদর দিতে দিতে জিজ্ঞেস করলো, আমার বীর সোনা, স্কুলে গিয়েছিলে বাবা?
হ্যাঁ, আমি এখন বড় হয়ে গেছি ফুপুমণি, এখন স্কুলে যাই আমি। আশা মুচকি এসে বীরের ফর্সা আদুরে গাল টেনে দিল। বোরাক শিকদারও এগিয়ে এলো তাদের দিকে। আশার পাশে বসে টিভি দেখতে থাকা 2-2.5 বছরের ভুবনের মাথায় হাত বুলিয়ে আদর করে বোনের দিকে তাকিয়ে বলল, হাসান ভাই আসেনি? না ভাইয়া, কটা দিন খুব ব্যস্ত, একেবারে এসে নিয়ে যাবে। আচ্ছা, কি খাবি খালাকে রান্না করতে বলিস, আর কিছু লাগলে সাফনকে বাজারে পাঠাবি। আচ্ছা সমস্যা নেই, আমি ম্যানেজ করে নিব। আর ও এখনো ফিরেনি? সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলল বোরাক। না, আজকে 2টোর দিকে ক্লাস শেষ হবে বলল। বীর ফুপুমনের বুকে মুখ লুকিয়ে আরাম করে বসে আছে। আনমনে কামিজের সামনের বোতাম খুঁড়তে খুঁড়তে মলিন মুখে বলল, ফুপুমণি, তুমি আর ঢাকা যেও না, তুমি চলে গেলে আমার ভালো লাগে না। কেন সোনা? পাপা, আরোয়া, ফুপি, সাফন, চাচু, খালামণিরা সবাই তো আছে। বাবা তো সারাদিন অফিসেই থাকে, খালামণিরা সবাই শুধু কাজ আর রান্নাই করে। আলিয়া ফুপি সবসময় ল্যাপটপ নিয়ে বসে থাকে, দাদুনও তো আর আসে না, শুধু সাফান চাচু একটু খেলে, কিন্তু সবসময় না। বীরের এই সরল স্বীকারোক্তিতে ওর ছোট্ট মনের একরাশ বিষণ্ণতার ছাপ স্পষ্ট। অথচ সেই ভারী ভারী কথাগুলো কি অবলীলাল না বলে দিল বাচ্চাটা। এই বিশাল শিকদার ম্যানশন এত এত অভিজাত্য, অথচ সেই বাড়ির মধ্যমণি নিঃসঙ্কতায় কাতর। তাকে একটু আদরে আগলে রাখার কেউ নেই। আশা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল বীরের মলিন মুখ পানে। কি বলবে সে? খানিক বাদে বীরকে আরো শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল আশা, কিন্তু এবারও কিছু বলতে পারল না। বীর নিজেই আবার বলে উঠল, তুমি আর চলে যেও না ফুপুমণি। আশা দীর্ঘশ্বাস ছাড়ল। এছাড়া তার আর কি বা করার আছে? তার নিজেরও তো সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে। তাদের ছেড়ে এখানে পড়ে থাকা সম্ভব নয় তার পক্ষেও। তবুও অন্তত বর্তমান সময়টুকু বীরকে খুশি করতে বা রাখতে বলল। আচ্ছা বাবা, যাব না। মিথ্যা এই আশ্বাসটুকু বীর সত্যি ভেবে বসল। তার মলিন চোখ মুখ খুশিতে চকচক করে উঠল মুহূর্তে। বিল লাভস ইউ ফুপুমণি। মি টু সোনা বাবা। ছোট্ট ভুবন অনেকক্ষণ যাবৎ তার মায়ের কোলে বসে আদর নিতে বীরকে দেখে এবার ধৈর্য ধরা হয়ে পড়ল। মুখ দিয়ে আদো আদো বুলি কেটে বীরকে ধমকে নামতে বলছে সে। সাথে ছোট্ট ছোট্ট আঙ্গুলের আক্রমণ তো আছেই। আশার ছেলেকেও এক হাতে আগলে নিল। বীর মুখ কুচকে বলল, বিল লাভস ইউ ফুপুমণি। ভুবন পচা ফুপুমণি, ওকে লাগবে না। ফুপাল সাথে ঢাকা পাঠিয়ে দাও, আর তোমাকে আমার কাছে লিখে দেবো। আশা হেসে বলল, আচ্ছা, কিন্তু ভাইয়া তো এখনো অনেক ছোট, মাকে ছাড়া একা ঢাকায় থাকবে কিভাবে? কেন? গুল্লুল মিল্কি খাবে আর থাকবে। এর মধ্যেই বোরাক হাতে একটা ফাইল নিয়ে নেমে এলো। আশা, বীরকে একটু গোসলটা করিয়ে দে। আশা ভাইকে আবার বেরিয়ে যেতে দেখে বলল, ভাইয়া খেয়ে যাও একেবারে, দুপুর তো হয়েই গেছে। বাইরে খেয়ে নেবো আমি, তোরা খেয়ে নিস। বোরাক চলে গেলে আশা বসা থেকে দাঁড়িয়ে গিয়ে ভুবনকে কোলে নিয়ে বীরের হাত ধরে বলল, চলো বীর, গোসল করতে হবে। গোসলের কথা শুনেই হাত গুটিয়ে ফেলল বীর। মুখ কুচকে বলল, গোসল দিতে শীত লাগে ফুপুমণি। শীত লাগছে না বাবা? গিজার ছেড়ে গরম পানি দিয়ে গোসল করবো আমরা। তাও লাগে, কপাল খুলতেই শীত লাগে। একটু লাগলে কিছু হবে না সোনা, দেখো ভুবন ভাইয়াও গোসল করবে, একসাথে করবে, চলো, অনেক মজা মজা হবে। বিকেলের সূর্যটা টিনের চালের উপর হেলে পড়েছে। হালকা বেগুনি আর কমলা রঙের আভা ছড়িয়ে পড়েছে পশ্চিমের আকাশে, যা এই কলোনির পুরনো ইটের দেওয়ালগুলোর গায়ে ভীষণ সুন্দর এক রূপ এনে দিয়েছে। বাতাসের গতি এখন একটু কম, শীতের আমেজ মাখা এই স্নিগ্ধ বিকেলের পরিবেশটা একটু বেশি নিঝুম শান্ত। ছামেদ আলীর আঙ্গিনায় দাঁড়িয়ে থাকা পেয়ারা গাছটার ডালপালা থেকে কিছু শুকনো পাতা ঝরে পড়েছে গাছটির তলায়, আর সেখানেই বসেছে চড়ুইয়ের ছোট্ট এক সাম্রাজ্য। মাটির উপর অ্যালুমিনিয়াম আর মাটির ছোট্ট ছোট্ট হাঁড়ি পাতিল দিয়ে সংসার পেতে বসেছে সে। আজকের মেনু তার বেশ জাঁকালো। ইটের কুচি দিয়ে গরুর মাংস রান্না করেছে। পাশের একটা মাটির হাঁড়িতে লালবানু বেগমের আজকে রান্না করা ডাঁটার অবশিষ্ট অংশগুলো কেটে কেটে বানিয়েছে মাছের ঝোল। পড়ে থাকা পেয়ারা গাছের শুকনো পাতা দিয়ে শাক ভাজা, এমন নানা পদ। চড়ুই খুব নিবিষ্ট হয়ে ঘাড় বাঁকিয়ে খুন্তি দিয়ে তরকারি নাড়ছে।
আর এক মনে বিড়বিড় করে চলেছে। এই যে দিলাম একটু হলুদ, একটু ঝাল, এবার মাংসটা সিদ্ধ হোক। একেবারে যেন পৃথিবীর সেরা রাঁধুনি সে, সাথে এক নিবিষ্ট সংসারী বধূয়া। এমন সময় একজোড়া কালো স্যান্ডেল পরা নাদুস নুদুস পা এগিয়ে অবলীলায় চড়ুইয়ের যত্ন করে রান্না করা মাংসের হাঁড়িটা লাথি মেরে উল্টে দিল। ইটের কুচিগুলি ছড়িয়ে পড়ল সব দিকে। চড়ুই ভ্রু কুচকে কৌতূহলী দৃষ্টিতে মাথা উঁচু করে তাকালো। সামনে দাঁড়িয়ে আছে মাসুম। ঠোঁট বেয়ে খিটখিটে তেরা হাসির ঝংকার নামছে তার। শরীরটা বয়সের তুলনায় একটু বেশি হৃষ্টপুষ্ট হওয়ায় হাসির সাথে সাথে পুরো শরীর দুলে উঠেছে। সেই সাথে দুই হাতে বড়সড় দুটো ছানার মিষ্টি তার। মিষ্টির ঝোল গড়িয়ে পড়ছে হাতের কোণ বেয়ে। মুহূর্তে চড়ুইয়ের ফুরফুরে মনটা বিষিয়ে উঠল, চোয়াল শক্ত হয়ে এলো। রাগী কণ্ঠে এক প্রকার চেঁচিয়ে উঠল সে। এই, তুমি আমার খাবার ফেলে দিলে কেন? মাসুম চড়ুইয়ের কথায় পাত্তা না দেওয়ার ভঙ্গিতে ডান হাতের মিষ্টিটা মুখে পুড়ে মুখ বিকৃত করে চিবোতে লাগলো সে। চিবোতে চিবোতেই অস্পষ্ট স্বরে বলল। চড়ুই একইভাবে বসে রইল কিছুক্ষণ। তারপর মাটি থেকে ইটের কুচিগুলো হাঁড়িতে তুলে নিয়ে চট করে দাঁড়িয়ে পড়ল। মাসুম তখন বাঁ হাতের মিষ্টিটা মুখে দিতে যাবে, কিন্তু আচমকা চড়ুই ওর হাত থেকে মিষ্টিটা ছিনিয়ে নিয়ে দূরে মাটিতে ছুঁড়ে মারল। মাসুমের চোখ কপালে, বড় বড় চোখে একবার মাটিতে লেপ্টে যাওয়া মিষ্টিটার দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে চড়ুইয়ের দিকে তাকিয়ে গর্জে উঠল সে। চুটকু পুচকুরু বাচ্চা, তুই আমার মিষ্টি ফেলে দিলি কোন সাহসে? চড়ুই একদম ডোন্ট কেয়ার ভাব নিয়ে ঘাড় নাচিয়ে সেই একটা অ্যাটিটিউড নিয়ে বলল। ইচ্ছে হচ্ছে তাই? মাসুম কিছুক্ষণ থমকে তাকিয়ে রইল চড়ুইয়ের দিকে। তারপর হঠাৎ করেই হু করে হেসে উঠল। তাচ্ছিল্যের সুরে বলল, একটা নষ্ট হয়েছে তো কি হয়েছে, আব্বা পুরো 1 কেজি মিষ্টি নিয়ে আইছে। বলে এক দৌড়ে ঘরে চলে গেল মাসুম। মিনিট খানেকের মাথায় পুরো মিষ্টির প্যাকেট নিয়ে চড়ুইয়ের সামনে এসে একটা একটা করে মুখে পুরে চড়ুইকে দেখিয়ে দেখিয়ে খেতে লাগলো। কিন্তু চড়ুইয়ের সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই। সে মাসুমের এসব বালকিল্যতায় পাত্তা না দিয়ে মাথা নুয়ে আবার তার রান্নায় ডুব দিল। কিছুক্ষণ পর মেহরুন ঘর থেকে বেরিয়ে আঙিনার দৃশ্য দেখে মেজাজ গেল তার চোটে। এগিয়ে এসে আচমকা মাসুমের পেটে দুম করে একটা কিল বসিয়ে দিল সে। হাত থেকে মিষ্টির প্যাকেটটা কেড়ে নিয়ে ধমকে উঠল। কোন আক্কেলে গোটা প্যাকেট নিয়ে বইসোস? একেবারেই এতটি মিষ্টি খাইলে বাঁচবি তুই? এমনিতেই তো দিন দিন তো হইতেছস হাতি। যা হাত মুখ ধুয়াই। মাসুম ভোতা মুখে বাথরুমের দিকে হাঁটা দিল। এদিকে চড়ুই ঠোঁট টিপে হাসছে। কয়েকবার নিচে সরে বিড়বিড় করতেও ছাড়লো না। হাতি, মাসুম হাতি। ভেতরের ঘরে জানালার পাশে সেলাই মেশিনে কাপড় সেলাই করছিলেন লালবানু বেগম। মেশিনের খটখট শব্দ ছাপিয়ে বারান্দা থেকে ভেসে আসা মেহরুনের কড়া গলার আওয়াজ তার কানে এলো। চড়ুই বাইরে একা খেলছে ভেবে একটু চিন্তিত হয়ে তিনি সেলাই থামিয়ে উঠে এলেন। বারান্দায় এসে দেখলেন আঙিনায় চড়ুই একাই নিজের মনে খেলছে। আশেপাশে আর কেউ নেই। শীতের আবেগ গাঢ় হতে শুরু করেছে। হিমেল হাওয়া বইছে। চড়ুইয়ের পরনে কেবল একটি পাতলা ফুল হাতা গেঞ্জি। কোমর সমান চুলগুলো কিছুটা আলুথালু হয়ে পিঠে পড়ে আছে। তিনি ঘর থেকে একটা মোটা সোয়েটার আর চিরুনি নিয়ে এসে ডেকে উঠলেন চড়ুইকে। পাখি এনো, আও নানু। চড়ুই খেলা থামিয়ে উঠে দৌড় দিল বারান্দার দিকে। ভদ্রমহিলা সোয়েটারটা পরিয়ে দিলেন তাকে। তারপর চুলে চিরুনি করে একটা ৮-৬০ খোপা করে দিলেন। এইটুকু বয়সে চুলে খোপা ভাবা যায়? হ্যাঁ যায়। মৌটুসি তার শখের রাজকন্যার প্রতিটা জিনিস মনের মতো করে সাজিয়ে তুলেছে। খোপার আদলে ছোট্ট মুখটার সৌন্দর্য কয়েক গুণ বেড়ে গেল যেন। অর্ধচন্দ্রাকৃতি কপালটা টান টান হয়ে রইল। লালবানু বেগম মুগ্ধ নয়নে দেখলেন নাতির উপচে পড়ার সৌন্দর্য। চোখ, নাক, ঠোঁট, ভ্রু প্রত্যেকটা এখনই তাক লাগানোর মতন। টুকটুকে চিকন ঠোঁট দুটো থেকে এক চেলতে স্নিগ্ধ হাসি যেন সরতেই চায় না।
একদিকে আবার নাতির এমন সৌন্দর্য নিয়ে তিনি বেশ শঙ্কিতও বটে। মেয়েদের এত সুন্দরী হতে নেই, একটু মানানসই হলেই চলে। অতিনিয়ত সুন্দরীদের ভাগ্য যেন খুব একটা সহায় হয় না। একটা অর্জনের বিনিময়ে তাদের দুটো হারাতে হয়। নিজ জীবনে তো আর কম অভিজ্ঞতা নেই তার। লালবানু বেগম নিজেও এককালে এমন চোখ ধাঁধানো সুন্দরী ছিলেন। তার টুকটুকে সৌন্দর্য দেখে দাদাজান শখ করে নাম রেখেছিলেন লালবানু। অবশ্য ছেলেমেয়েরাও তার মতোই হয়েছে, শ্যামলা, খাটো, বাপের মতো তেমন একটা নয়। এসব নানান ভাবনার মাঝেই ভদ্রমহিলা চুরুয়ে সারা মুখে আদরে হাত বুলিয়ে দিয়ে বললেন, মাটি দিয়ে খেলো না নানু, কাপড়ে ময়লা লাগবে, এমনি খেলনাপাতি নিয়ে খেলো। শিকদার বাড়ির সুপ্রসন্ন কিচেন এখন কর্মচঞ্চল। আশার উপস্থিতিতে রান্নাঘরের পরিবেশটাই বদলে গিয়েছে। যেমন সাধারণত এখানে নিয়োজিত পরিচারিকাদের হাতেই বাড়ির খাবার রান্না হয় প্রতিদিন, কিন্তু আশা বেড়াতে আসলে সে নিজেই রান্না করে। আজও তাই হচ্ছে। 3 জন পরিচারিকার মাঝে 2 জনকে ছুটি দিয়ে সে নিজেই বড় ভাই আর ছোট বোনের পছন্দের খাবার রান্নায় ব্যস্ত। ধোয়া ওঠা কড়াই থেকে বড় রুই মাছ ভাজার সুঘ্রাণ ছড়িয়ে পড়ছে কিচেন জুড়ে। এমন সময় রান্নাঘরে প্রবেশ করলো বীর, হাতে একটা বড় প্লাস্টিকের ট্রাক্টর। খেলনাটা তার তুলনায় বেশ বড়। চোখে মুখে দারুণ উত্তেজনা তার। বীর সোজা আশার কাছে গিয়ে হাত ধরে টান দিয়ে বলল, সুপুমনি এসো, আমার সাথে খেলা করবে, চলো। আশা কড়াইতে মাছ ভাজতে ভাজতে খুন্তিটা নামিয়ে একটু পিছনে তাকিয়ে হাসি মুখে বলল, শোনা বাবা, ফুপুমনি এখন তো রান্না করছি, এখন কিভাবে খেলবো বলো? তাহলে সাফান চাচুকে আসতে বলো। সাফান চাচু দিদুনকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছে বাবা, তুমি বরং আরোয়া ফুপুমনির সাথে খেলো, যাও। বীর মুখ গোমড়া করে ফেলল। আলিয়া ফুপুমনি তো লেডি হচ্ছে, বললো বাইরে যাবে, এখন খেলবে না। আশা একটু অবাক হলো, একটু আগেই না ফিরল সে, এখন আবার কোথায় যাবে? আশা পরিচারিকাকে চুলা দেখতে বলে বীরকে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। আরও ইতিমধ্যে তৈরি হয়ে নেমেছে। আশা জিজ্ঞেস করলো, আরোয়া কোথায় যাচ্ছিস? বাইরে আপু। কিছুক্ষণ আগেই না ফিরলি, এখন আবার বাইরে কেন? কিছুক্ষণ আগেই তো ফিরলাম ভার্সিটি থেকে, এখন ভালো লাগছে না ঘরে বসে থাকতে, একটু মাইন্ড ফ্রেশ করতে হবে। মাইন্ড ফ্রেশ করবি তো বীরকে নিয়ে ছাদে যা, খোলা আকাশের নিচে বসলে ভালো লাগবে, স্বাভাবিকভাবেই বলল আশা। কিন্তু আরোয়া তা স্বাভাবিকভাবে নিতে পারল না। কিছুটা অসহিষ্ণু হয়ে খিটখিটে করে বলে উঠল, আপু সমস্যা কি? আমি কি একটু নিজের মতো চলতে পারবো না? আশা অবাক হলো বোনের এমন আচরণে। শীতল চোখে তাকিয়ে গভীর গলায় বলল, আরোয়া কথা কোন দিকে মন নিচ্ছে বুঝতে পারছিস? আরোয়া যেন খুব বিরক্ত, চোখে মুখে বিরক্তি প্রকাশ করে শান্ত গলায় বলল, সরি আপু, বাট আমার ফ্রেন্ডরা অপেক্ষা করছে আমার জন্য, আমাকে যেতে হবে, অনুমতি দিলে চাই। আশা আর কথা বাড়ালো না, শুধু ছোট্ট করে বলল, যা। আশা আরোয়ার পিছুটানহীন চলে যাওয়ার দৃশ্যে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মেয়েটার স্বাধীনতা পেতে পেতে দিন দিন একটু বেশিই একরোখা হয়ে উঠছে। ওরই বা দোষ কি? জন্মের পর থেকে মাহারা কিশোর বয়সেই মাথার উপর থেকে বাবার ছায়াও সরে গেল। বড় বোন হিসেবে আশা নিজেও তো এখানে স্থায়ী নয়, ছোট বোনের পাশে থাকতে পারছে না। আবার এক বড় ভাই একা কত দিক সামাল দেবে, তাকে একটু সাহস দেওয়ারও তো কোনো ভরসার হাত নেই। এখন একটু মানসিক স্বস্তির জন্য আরও যদি বাইরের জগতের বন্ধু বান্ধবদের কাছে ভিড় জমায়, তবে তার দায়ভারটা কি শুধুই তার? আশা নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এই বিশাল অট্টালিকা উপর থেকে চাকচিক্যময় হলেও ভিতরটা কেবলই নীরব শূন্যতায় ছেয়ে আছে। বীরের কথায় ভাবনার সুতোয় টান পড়ল আশার। চাই আমি তাহলে ভুবনের সাথে খেলি, বলেই পা বাড়ালো বীর, কিন্তু তৎক্ষণাৎ আশা আটকে দিল তাকে। দুই বাহুতে আদুরে হাত রেখে বুঝিয়ে বলল, বীর বাবা আমার ভুবনকে মাত্রই ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন ওঠালেই কান্না জুড়ে দেবে।
আমাকে আর রান্না করতে দেবে না? তুমি একটু টাইটানের সঙ্গে খেলো, ফুপুমনি একটু পরেই আসছি, যাও। বীর মন খারাপ করে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে তার ঘরে চলে গেল। বীরের নিজস্ব একটা সুন্দর ঘর আছে। দেওয়াল জুড়ে তার পছন্দের কার্টুন এবং মহাকাশের স্টিকার। সিলিং থেকে ঝুলছে রং বেরঙের তারা আর ছোট্ট ছোট্ট প্লেনের মডেল। এছাড়া সারা ঘরের এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে দেশি বিদেশি নানান খেলনা, সবথেকে বেশি রিমোট কন্ট্রোল প্লেন আর গাড়ি। এখানেও আভিজাত্যের কোনো কমতি নেই যেন। ঘরের একপাশে রাখা একটা বেবি টেন্ট হাউস। বীর হামাগুড়ি দিয়ে সেই টেন্টের ভিতরে ঢুকে গেল। ভিতরে নরম বিছানার উপর আয়েশ করে হাত পা ছড়িয়ে শুয়ে আছে টাইটান, গোলগাল বাদামি বর্ণের একটা পার্সিয়ান বিড়াল, বীরের একাকিত্বের একমাত্র সঙ্গী। বীর নিজেও তার পাশে হাত পা গুটিয়ে কাত হয়ে শুয়ে পড়ল। বীরের উপস্থিতি লক্ষ্য করে টাইটান একবার চোখ পিটপিট করে তাকালো তার দিকে। বীরের মলিন মুখখানা দেখে শুধায়, বীর কোনো কথা বলল না, ঠোঁট উল্টে চোখ বুজে নিল সে। টাইটান কি বুঝলো কে জানে, সে উঠে বীরের দিকে এগিয়ে এসে ও শরীর ঘেঁষে শুয়ে পড়ল। বীর এবার টাইটানের উষ্ণ নরম লোমে মুখ লুকিয়ে অভিমানী গলায় বিড়বিড় করল, আমার সাথে কেউ খেলে না টাইটান। বীরকে পাঠিয়ে দিয়ে আসার মন কাজে স্থির হতে পারছে না। বীরের মলিন মুখখানা চোখে ভাসছে বারবার। অগত্যা সে পাশে দাঁড়িয়ে সবজি কাটতে থাকা পরিচারিকা সালমাকে বলল, সালমা তুমি যাও, বীরের সাথে খেলো, যাও, আমি বাকি কাজ সামলে নিচ্ছি। সালমা মাথা নেড়ে হাতের কাজ রেখে চলে গেল রান্নাঘর থেকে। আশা কিছুটা নিশ্চিত হয়ে রান্নায় মন দিল। বেশ কিছুক্ষণ পর তরকারিতে ঝোল দিয়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে ভাবলো বীরের কাছ থেকে একটু ঘুরে আসবে। আশা রান্নাঘর থেকে বেরিয়ে গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠল। করিডোর দিয়ে হেঁটে বীরের ঘরের দরজার কাছে পৌঁছতেই পা দুটো থমকে গেল তার। সরাসরি ঘরের ভিতরে না ঢুকে দরজার আড়ালে দাঁড়ালো সে। ভেতর থেকে যা শুনলো তাতে রক্ত হিম হয়ে এলো আশার। ভেতর থেকে সালমার কর্কশ কণ্ঠের ধমক ভেসে আসছে। কিছু একটা নিয়ে বীরকে খুব বকাবকি করছে সে, সাথে এটা ওটার শব্দ করে আছড়ে কাজ করছে। যেই আদরের রাজপুত্রের সাথে বাড়ির কেউ উঁচু গলায় একটা কথাও বলে না অবধি, তাকে কিনা এভাবে ধমকাচ্ছে বাড়ির সামান্য এক পরিচারিকা। এই কি তবে বীরের জগতের আসল রূপ? তাদের আদরের রাজপুত্র কি তবে এই নিঝুম বাড়ির চার দেয়ালের ভেতর প্রতিদিন এভাবেই বাজে ভঙ্গিতে শাসন আর অবহেলার মধ্য দিয়ে বড় হচ্ছে? সন্ধ্যা গড়িয়ে 6টা নাগাদ শোরুম থেকে বেরিয়ে কাঁচা বাজার হয়ে বাড়ির পথে রওনা হলো মৌটুসি। শীতের এই সময় সন্ধ্যাটা যেন একটু দ্রুতই নামে। চারিদিকে ঘন কুয়াশা, হালকা চাদর জমতে শুরু করেছে ইতিমধ্যে। এদিকে চুরুই হাত পা ধুয়ে বিছানার উপর বাবু হয়ে বসেছে। সামনে খোলা একটা বই, পিঠ সোজা করে ভ্রু কুঁচকে সে এমনভাবে বইয়ের পাতা উল্টাচ্ছে যে কেউ তাকে দেখে প্রথম সারির অত্যন্ত মনোযোগী স্টুডেন্ট বলে ভাববে। অথচ পড়াশোনার পটাও না করে সে বইয়ের রঙিন ছবিগুলোতে মত্ত। পাতা উল্টে উল্টে ছবি দেখছে আর নিজের ভাষায় বিড়বিড় করে বর্ণনা দিচ্ছে সেগুলোর। এদিকে লালবানু বেগম নামা শেষ করে একটা ব্লাউজ আর সুই সুতার কৌটো নিয়ে খাটের পাশে দেওয়ালে হেলান দিয়ে মাটিতে বসে পড়লেন। বয়স হয়েছে, দৃষ্টি এখন আর আগের মতো স্বচ্ছ নয়। চশমাটা নাকের ডগায় বসিয়ে কয়েকবার ব্যর্থ চেষ্টার পর অবশেষে সুতাটা সুইয়ের ছিদ্র দিয়ে পার করতে সক্ষম হলেন তিনি। তারপর শুরু হয়ে গেল কাজ। সেলাই করা, নতুন ব্লাউজে বোতাম লাগানো। ভদ্রমহিলা বহু বছর ধরে এই সেলাই কাজ করে আসছেন। এলাকা দর্জি হিসেবে ভালো নামডাকও আছে তার। টেলার্সের থেকে মজুরি একটু কম রাখায় খদ্দেরের অভাব নেই। মাঝে মাঝে তো কাজের চাপে সিরিয়াল দিয়েও রাখা লাগে। তবে শুরুর দিকে শখের বসে যা শুরু করেছিলেন, এখন সংসারের হাল ধরতে সেটাই হয়ে দাঁড়িয়েছে মূল ভরসা। একসময় অবশ্য দিনগুলো এমন ছিল না। ছামেদারি পেশায় ছিলেন কারেন্ট মিস্ত্রি, তার রোজগারে অভাব ছিল না। বেশ সচ্ছলভাবে কেটে যেত তাদের সংসার। তখন লালবানুর এই সেলাই থেকে
হওয়া আয় দিয়ে শখের বাড়তি খরচগুলো মিটে যেত। কিন্তু ভাগ্য যে কখন কোন মোড় নেবে তা কেউ জানে না। 2-3 বছর আগে এক ভয়াবহ দুর্ঘটনায় সব এলোমেলো হয়ে গেল। কাজ করতে গিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বড় একটা দুর্ঘটনার শিকার হন ছামেদ আলী। বহু কষ্টে তাকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনা সম্ভব হলেও শরীরের বাঁ পাশটা চিরতরে অবশ হয়ে যায়। মুখের এক পাশ বেঁকে গেছে। দীর্ঘকাল ধরে তিনি এখন সম্পূর্ণরূপে শয্যাশায়ী এবং অক্ষম এক মানুষ। নিজের ছোট্ট কাজটুকু করার ক্ষমতাও আজ আর তার নেই। সেই দিন থেকেই শুরু হয়েছে তাদের নতুন করে জীবনযুদ্ধ। ছামেদ আলীর ব্যয়বহুল চিকিৎসা, ওষুধের খরচ, সংসারের খরচ, কত কিছু। কেবল এই সেলাইয়ের সামান্য টাকা দিয়ে এত কিছু সামলানো সম্ভব? সংসারে ঢুকে গেল ঋণ। সংসারের হাল ধরতে হলো মৌটুসিকেও। আয়ের উৎস হিসেবে টিউশনিকে বেছে নিয়েছিল সে। তবে কিছু দিক বিবেচনা করে মাস 3 আগে টিউশনি বাদ দিয়ে এই শোরুমে কাজটা নেওয়া। মৌটুসি ঘরে এসে ঢুকলো। এক হাতে বাজারের ব্যাগ, অন্য হাতটা ক্লান্তিতে কিছুটা ঝুলে আছে। তার ঘরে ঢোকার শব্দ পেতেই চড়ে মাথা ঘুরিয়ে তাকালো দরজার দিকে। মৌটুসিকে দেখেই সে মাম্মা বলে উঠে খাট থেকে এক লাফে নেমে দৌড়ে গিয়ে মৌটুসির কোমর চাপটে ধরল। মৌটুসি বাজারের ব্যাগটা একপাশে নামিয়ে রেখে এক হাঁটু গেড়ে বসে পড়ল চুরুইয়ের সামনে। মেয়ের নাকে নাক ঘষে বলল। আমার মাম্মাটা কি করছিল? চুরুই গাল ভরে হেসে পড়ল। পড়াশোনা করছিল মাম্মা। মাশাআল্লাহ, তাহলে তো গিফট দিতে হয় চড়ুই পাখিকে। মৌটুসি এবার সোয়েটারের পকেট থেকে 2টো নক চকলেট ওয়েফার বের করে ধরল। কি এগুলো? চকলেট দেখেই চড়ুইয়ের ছোট্ট ছোট্ট চোখের কুচকুচে কালো মণিচোড়া হেসে উঠল যেন। সে ঠোঁট চেপে হাত বাড়িয়ে মৌটুসির হাত থেকে সেগুলো খপ করে লুফে নিল। তারপর ওর দিকে তাকিয়ে নিজ ভঙ্গিতে দুবার ভ্রু নাচালো। মৌটুসি হেসে ডানগাল এগিয়ে দিল। চড়ুই টুপ করে সেখানে চুমু খেলো। এবার মৌটুসি বাগালটাও এগিয়ে দিল। সেখানেও ঠোঁট ছুঁয়ে দিল চড়ুই। মৌটুসিও পাল্টা আদরে ভরি দিতে লাগলো চড়ুইয়ের সারা মুখ। যাও মাম্মা, বসে খাও, আমি হাত মুখ ধুয়ে আসি। চড়ুই মহাখুশিতে চকলেট নিয়ে ফের বিছানার দিকে ছুট দিল। মৌটুসি এবার লালবানু বেগমের দিকে তাকালো। ভদ্রমহিলা নিবিষ্ট মনে নিজ কাজ করে যাচ্ছেন। মৌটুসি কিছুটা শাসনের সুরে বলল।